প্রাণায়াম। প্রাণায়াম বলিতে কি বোঝায়? প্রথমে আমরা তাহা একটু বুঝিতে চেষ্টা করিব। বিশ্বের যত শক্তি আছে, অধ্যাত্ম বিজ্ঞানে তার সমষ্টিকে প্রাণ বলে। দার্শনিকদের মতে এই সৃষ্টি তরঙ্গ আকারে চলে। তরঙ্গ উঠিল, আবার পড়িয়া মিলাইয়া গেল, যেন গলিয়া বিলীন হইল, আবার এইসব বৈচিত্র্য লইয়া উঠিয়া আসিল এবং ধীরে ধীরে আবার চলিয়া গেল। এইভাবে পরপর ওঠানামা চলিতে থাকে। জড় পদার্থ ও শক্তির মিলনে এই বিশ্বব্রহ্মাণ্ড রচিত হইয়াছে। সংস্কৃত শাস্ত্রবিজ্ঞ দার্শনিকেরা বলেন, কঠিন তরল প্রভৃতি যেসব বস্তুকে আমরা জড় পদার্থ বলিয়া থাকি, সে সবই একটি মূল জড় পদার্থ হইতে উৎপন্ন হইয়াছে। তারা এই মূল পদার্থের নাম দিয়াছেন আকাশ, ইথার। আর প্রভৃতি যেসব শক্তি আমরা দেখিতে পাই, সেগুলিও যে মূল শক্তির অভিব্যক্তি, তার নাম দিয়েছেন প্রাণ। আকাশের উপরে প্রাণের কার্যের ফলেই বিশ্ব সৃষ্টি হয় এবং একটি সুনির্দিষ্ট কালের অন্তে, অর্থাৎ কল্পান্তে, একটি সৃষ্টির বিরতির সময় আসে। একটি সৃষ্টি প্রবাহের পর কিছুক্ষণ বিরতি আসিয়া থাকে। সব কাজেই এই নিয়ম। যখন প্রলয়কাল আসে, তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, তারকারাজি প্রভৃতির সহিত এই পরিদৃশ্যমান বিশ্বব্রহ্মাণ্ড বিলীন হইতে হইতে আবার আকাশে পরিণত হয়। সব কিছুই খণ্ড বিখণ্ড হইয়া আকাশে লীন হয়। মাধ্যাকর্ষণ, আকর্ষণ, গতি, চিন্তা প্রভৃতি শরীরের ও মনের যাবতীয় শক্তিও বিকীর্ণ হইতে হইতে আবার মূল প্রাণে লীন হইয়া যায়। ইহা হইতে আমরা প্রাণায়ামের গুরুত্ব হৃদয়ঙ্গম করিতে পারি। এই আকাশ যেমন সর্বত্রই আমাদের ঘিরে রইয়াছে এবং আমরা তাহাতে ওতপ্রোত হইয়াছি, সেইরূপে এই পরিদৃশ্যমান সব কিছুই আকাশ হইতে সৃষ্ট। হ্রদের জলে ভাসমান বরফের টুকরোর মতো আমরাও এই ধারে ভাসিয়া বেড়াইতেছি। বরফের টুকরোগুলো হ্রদের জল দিয়াই গঠিত, আবার সেই জলেই ভাসিয়া বেড়ায়। বিশ্বের সমুদয় পদার্থ তেমনি আকাশ দিয়া গঠিত এবং আকাশের সমুদ্রেই ভাসিয়া বেড়াইতেছে। প্রাণের অর্থাৎ বল শক্তির বিশাল সমুদ্র ঠিক এইভাবে আমাদের ঘিরিয়া রইয়াছে। এই প্রাণ সহায়েই আমাদের শ্বাসক্রিয়া চলে, দেহে রক্ত চলাচল হয়। এই প্রাণই স্নায়ু ও মাংসপেশির শক্তিরূপে এবং মস্তিষ্কের চিন্তারূপে প্রকাশ পায়। সব শক্তি যেমন একই প্রাণের বিভিন্ন বিকাশ মাত্র, তেমনি সব পদার্থ একই আকাশের বিবিধ অভিব্যক্তি। স্থূলের কারণ সবসময় সূক্ষ্মের মধ্যে খুঁজিয়া পাওয়া যায়। কোনো রাসায়নবিদ যখন একখণ্ড স্থূল মিশ্র পদার্থ লইয়া তার বিশ্লেষণ করিতে থাকেন, তখন তিনি বস্তুত এই স্থূল পদার্থটির উপাদান সূক্ষ্ম পদার্থের অনুসন্ধানেই ব্যাপৃত হন। আমাদের চিন্তা ও জ্ঞানের বেলাও ঠিক একই কথা। স্থূলের ব্যাখ্যা সূক্ষ্মের মধ্যে পাওয়া যায়। সূক্ষ্ম কারণ স্থূল তাহার কার্য। যে স্থূল বিশ্বকে আমরা দেখি, অনুভব করি, স্পর্শ করি, তার কারণ ও ব্যাখ্যা পাওয়া যায় তার পশ্চাতে চিন্তার মধ্যে। চিন্তার কারণ ও ব্যাখ্যা আবার পাওয়া যায় আরও পরে। আমাদের এই মনুষ্য দেহ, হাত নাড়া, কথা বলা প্রভৃতি স্থূল কার্যগুলি আগে আমাদের নজরে পড়ে, কিন্তু এই কার্যগুলির কারণ কোথায়? দেহ অপেক্ষা সূক্ষ্মতর স্নায়ুগুলি তার কারণ। সে স্নায়ু ক্রিয়া মোটেই আমাদের অনুভবে আসে না। তা এত সূক্ষ্ম যে আমরা তা দেখিতে পাই না, স্পর্শ করিতে পারি না, তাই ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার একেবারে বাইরে। তবু আমরা জানি যে দেহের এইসব স্থূল কার্যের কারণ এই স্নায়ুরই ক্রিয়া, এই স্নায়ুর গতিবিধি, আবার সেই সব সূক্ষ্মতর স্পন্দনের কার্য, যাকে আমরা চিন্তা বলিয়া থাকি। চিন্তার কারণ আবার তদপেক্ষা সূক্ষ্মতর একটি বস্তু, যাকে আত্মা, মানুষের চরম সত্তা অথবা জীবাত্মা বলে। নিজেকে ঠিক মতো জানিতে হইলে আগে স্বীয় অনুভব শক্তিকে সূক্ষ্ম করিয়া তুলিতে হইবে। এমন কোনো অনুবীক্ষণ যন্ত্র বা ওই জাতীয় কোনো যন্ত্র এখনও আবিষ্কৃত হয় নাই, যা দ্বারা আমাদের অন্তরের সূক্ষ্ম ক্রিয়াগুলিকে দেখা যায়। এই জাতীয় উপায় অবলম্বনে কখনো সেগুলি দেখা সম্ভব নয়। তাই যোগী এমন একটি বিজ্ঞান আয়ত্ত করিয়াছেন, যা তাকে নিজের মন পর্যবেক্ষণ করিবার উপযোগী যন্ত্র গঠন করিয়া দেয়। সেই যন্ত্রটি মনের মধ্যেই রইয়াছে। সূক্ষ্ম জিনিস ধরিবার মতো এমন শক্তি মন পায়, যা কোনো যন্ত্রের দ্বারা কোনো কালে পাওয়া সম্ভব নয়। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভব শক্তি লাভ করিতে হইলে
আমাদিগকে স্থূল হইতে শুরু করিতে হইবে। শক্তি যত সূক্ষ্মতর হইয়া আসিবে, ততই আমরা নিজের প্রকৃতির গভীরতম প্রদেশে প্রবেশ করিব। প্রথমে আমরা সমস্ত স্থূল ক্রিয়াগুলি ধরিতে পারিব, তারপর চিন্তার সূক্ষ্ম গতিবিধিগুলি, চিন্তা উদিত হইবার পূর্বেই তার সন্ধান পাইব। উহার গতি কোন দিকে এবং কোথায়, তার শেষ সব কিছুই ধরিতে পারিব। যেমন ধরো, সাধারণ মনে একটি চিন্তা উঠিল, মন জানে না চিন্তাটি উৎপন্ন হইল কিভাবে বা কোথায়। মন যেন সমুদ্রের মতো এক তরঙ্গের উৎস, কিন্তু তরঙ্গটি দেখিতে পাইলেও মানুষ বুঝিতে পারে না কি করিয়া উহা হঠাৎ সম্মুখে উপস্থিত হইল, কোথায় তার জন্ম, কোথায় বা তাহার বিলয়। তরঙ্গটি দেখা ছাড়া বেশি আর কিছু সন্ধান সে জানে না। কিন্তু অনুভব শক্তি যখন সূক্ষ্ম হইয়া আসে, তখন উপরের স্তরে উঠিয়া আসার বহু পূর্বেই তরঙ্গটি সম্বন্ধে আমরা সচেতন হইতে পারি। আবার তরঙ্গটি অদৃশ্য হইবার পরও বহুদূর পর্যন্ত উহার গতিপথের অনুসরণ করিতে পারি। তখনই যথার্থ মনস্তত্ত্ব বলিতে যাহা বোঝায় তা বোধগম্য হইবে। লোকে আজকাল নানা বিষয়ে মাথা ঘামাইয়া বহু গ্রন্থ রচনা করিতেছে, কিন্তু এইসব গ্রন্থ মানুষকে শুধু ভুল পথে পরিচালিত করে, কারণ নিজেদের মন বিশ্লেষণ করবার মতো ক্ষমতা না থাকায় গ্রন্থ রচয়িতারা যেসব বিষয় সম্বন্ধে কখনো স্বয়ং কোনো জ্ঞান লাভ করেন নাই, অনুমান মাত্র সহায়ে সেই সব বিষয় লইয়া আলোচনায় প্রবৃত্ত হন। বিজ্ঞান মাত্র কি তথ্যের উপর প্রতিষ্ঠিত হইতে হইবে, এবং সে তথ্যগুলির পর্যবেক্ষণ এবং সামান্যীকরণ অবশ্যই প্রয়োজন। সামান্যীকরণ করিবার জন্য কতগুলি বিশেষ তথ্য যতক্ষণ না পাওয়া যাইতেছে, ততক্ষণ করিবার আর থাকেই বা কি। কাজে সাধারণ তত্ত্বে পৌঁছাইবার সব প্রচেষ্টা নির্ভর করিতেছে যে বিষয়গুলি আমরা সামান্যীকরণ করিতে চাই, সেগুলি সম্বন্ধে জ্ঞান আহরণ করিবার উপর। একজন একটি কল্পিত মত গড়িয়া তুলিল, তারপর সেই মতকে ভিত্তি করিয়া অনুমানের পর অনুমান চলিতে লাগিল। শেষে সমগ্র গ্রন্থটি শুধু অনুমানে ভরিয়া গেল, যার কোনোটিরই কোনো অর্থ হয় না। রাজযোগ বিজ্ঞান বলে, সর্বপ্রথম নিজের মন সম্বন্ধে কতটি তথ্য তোমাকে সংগ্রহ করিতেই হইবে। নিজের মন বিশ্লেষণ করিয়া মনের সূক্ষ্ম অনুভব শক্তি বাড়াইয়া তুলিয়া মনের ভেতর কি ঘটিতেছে নিজে তা দেখিয়াই কাজ করা যায়। তথ্যগুলি সংগৃহীত হইবার পর সেগুলি সামান্যীকরণ করো, তাহলে যথার্থ মনস্তত্ত্ব বিজ্ঞান আয়ত্ত হইবেই চলবে।